ধ্বনি তত্ত্বের মধ্যে এখন আমরা আলোচনা করবো হচ্ছে গিয়ে প্রথমত হচ্ছে গিয়ে ধ্বনি। এখন আসলে তো ধ্বনিটা কি? আমরা যারা কথা বলি বা যে কোনো ভাষায় কথা বলি, সেই ভাষা আমরা এক একটা বাক্য আকারে বলি। এই বাক্যকে ভাঙলে আমরা পাই শব্দ। শব্দ এটাকে আমরা আরো ভাঙলে পাই হচ্ছে গিয়ে ধ্বনি। তবে সেটা আমাদের কণ্ঠ নিঃসৃত, এটা দেখা যায় না, শুধু আমরা আওয়াজ করি, আওয়াজটা হচ্ছে গিয়ে ধ্বনি। এটাকে বলা হয় এই যে ভাষা, এই ভাষার উপাদান। তবে এটাকে আবার ক্ষুদ্রতম এককও বলা হয়। আর ভাষার এটা হচ্ছে গিয়ে উপকরণ। ভাষার হচ্ছে গিয়ে আমরা পাই কতগুলো কি বাক্য। বাক্যকে আমরা ভাঙলে পাই কি শব্দ। শব্দগুলোকে আমরা আরো ভাঙলে কি পাই? ধ্বনি। তাহলে ধ্বনিটাকে বলা হয় ভাষার উপাদান, যেটাকে আমরা বলি কি ভাষার মূলত ক্ষুদ্রতম একক। আর বাক্যটা হচ্ছে আমাদের ভাষার মূল উপকরণ, যেটাকে আমরা বলি বৃহত্তম একক। ভাষার বৃহত্তম একক বললে হবে বাক্য, ভাষার ক্ষুদ্রতম একক বললে হবে ধ্বনি। এতটুকু কি ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম। আচ্ছা ঠিক জি আছে। কি ধ্বনি? ধ্বনিটা কি? ধ্বনিটা হচ্ছে কি আমাদের মানুষের মুখ নিঃসৃত, যেটা আমরা মূলত শুনতে পাই, দেখতে পাই না, সেটা হচ্ছে গিয়ে ধ্বনি। তোমাদের এখানে আসবে যে মানুষের মুখ নিঃসৃত শব্দকে কি বলে, আওয়াজকে কি বলে, মুখ নিঃসৃত আওয়াজ, সেটা হচ্ছে গিয়ে ধ্বনি। আর ধ্বনির লিখিত রূপটাই হচ্ছে মূলত আমাদের বর্ণ। তাহলে আমরা কোনটা শুনতে পাই? ধ্বনি শুনতে পাচ্ছি আর বর্ণ লিখতে পারছি। বর্ণ। যখন আমরা বলি তখন সেটা আমরা হচ্ছে গিয়ে শুনি ধ্বনি, আর যখন আমরা সেটা লিখি তখন সেটা হয়ে যায় হচ্ছে গিয়ে বর্ণ। এতটুকু তো বুঝতে পারছো? হ্যাঁ। জি ম্যাম। জি ম্যাডাম। এরপরে আসো হচ্ছে গিয়ে আমাদের বর্ণমালা। বর্ণমালা, মালা তো বুঝো যে কতগুলো, যেমন পুঁথি আমরা গাঁথলে একটা মালা হয়, তেমনি এই বর্ণগুলোকে সবগুলোকে একসাথে বলা হয় বর্ণমালা। তার মানে হচ্ছে বাংলা ভাষা বলো, যে কোনো ভাষায় বলো, বর্ণমালা থাকবে হচ্ছে গিয়ে একটি। আর এই বর্ণমালার মধ্যে হচ্ছে গিয়ে তোমাদের আহ অসংযুক্ত বর্ণ যেটাকে বলা হয়, এই অসংযুক্ত বর্ণ হচ্ছে গিয়ে তোমার 50টি। এবং করি একটা ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ হচ্ছে গিয়ে আমাদের 11টি, আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে গিয়ে আমাদের 39টি। তাহলে আমাদের অসংযুক্ত বর্ণ কতটি? 50টি। ম্যাম 50টি। অসংযুক্ত বর্ণ কেন? এটা তো মূল বর্ণ না? হ্যাঁ, মূল বর্ণ। আর তোমাদের নৈর্বৃত্তিকে আসে যে অসংযুক্ত বর্ণ বা মূল বর্ণ। একটা বোর্ড পরীক্ষা আসছিল যে অসংযুক্ত বর্ণ কতটি, বাংলা বর্ণমালায়। বর্ণমালা একটি, কিন্তু যদি তোমার বর্ণমালায় সংযুক্ত অসংযুক্ত বর্ণ কতটি, তখন সেক্ষেত্রে 50টি আসবে আর কি। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আমরা ছিলাম মূলত হচ্ছে গিয়ে ধ্বনি। আমাদের ধ্বনিটাও হচ্ছে গিয়ে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে গিয়ে তোমার স্বরধ্বনি, আর একটা হচ্ছে গিয়ে ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনি। ধ্বনি। এই স্বরধ্বনি হচ্ছে গিয়ে আমাদের 7টি, আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে গিয়ে তোমার 30টি। তাহলে মোট ধ্বনি দাঁড়াচ্ছে আমাদের 37টি। এই 7টি ধ্বনি, স্বরধ্বনি ম্যাম কি কি? ম্যাম মৌলিক স্বরধ্বনি তো আপনার 37টি, তার তার ভিতর তো 7টি স্বরধ্বনি আর না 30টি না, ব্যঞ্জন। মৌলিক স্বরধ্বনি না, মানে টোটাল মৌলিক ধ্বনি, ধ্বনিটা হচ্ছে 37টি। ওই হ্যাঁ, মৌলিক ধ্বনি তার মধ্যে স্বরধ্বনি 7টি আর ব্যঞ্জন ধ্বনি তো 30টি। হ্যাঁ, 30টি।
তাহলে এখানে হচ্ছে গিয়ে স্বরধ্বনি 7টির মধ্যে কি কি বলতে পারবা কেউ? জি ম্যাম, বলতে পারবো। এই হচ্ছে কি আমাদের 7টা স্বরধ্বনি। তবে এই স্বরধ্বনি গুলাকে আবার বলা হয় মৌলিক স্বরধ্বনি। মানে এই স্বরধ্বনিকে তুমি যদি ভাগ করো তাহলে এটা হচ্ছে স্বরধ্বনি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে গিয়ে মৌলিক স্বরধ্বনি। ম্যাম, এখানে তো আমরা পড়ছিলাম ও, আপনি ও লিখছেন যে? সরি, মিস্টেক হয়ে জি গেছে ম্যাম। কেন। মৌলিক স্বরধ্বনি আর হচ্ছে কি তোমার যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি এই 7টাই হচ্ছে কি আমাদের, মানে স্বরধ্বনি 7টি, মৌলিক স্বরধ্বনি হচ্ছে কি 7টি, আর জি ম্যাম। যৌগিক স্বরধ্বনি হচ্ছে কি আমাদের 25টি। জি ম্যাম। আর এই যৌগিক স্বরধ্বনি 25টা হইলো আমাদের যৌগিক স্বরবর্ণ। কয়টা বলো তো? 25টি। আমি স্বরধ্বনি 25টি বলছি, যৌগিক বর্ণ, যৌগিক স্বরবর্ণ আর কি। কেউ জানো না? আচ্ছা, আমাদের যৌগিক স্বরধ্বনি 25টি হইলেও যৌগিক স্বর বর্ণ 2টি। কয়টি? দুইটি। 2টি। 2টি। আচ্ছা, যৌগিক স্বরবর্ণ এই 2টা কে কে বলতে পারবা যে যৌগিক স্বরবর্ণ যে 2টা? না ম্যাডাম। আচ্ছা, আমাদের যৌগিক স্বরবর্ণ হচ্ছে গিয়ে ওই, আর হচ্ছে গিয়ে ও। মানে এখানে যেই স্বরধ্বনি আছে যৌগিক 25টা, এই 25টার মধ্যে এই 2টাকে আমরা বর্ণ হিসেবে দেখতে পাই আর কি। আর গুলো সংযুক্ত আকারে থাকে। বুঝতে পারছো এবার? স্বরবর্ণ মোট কতটি? 11টি। 11টি। স্বরবর্ণ হচ্ছে 11টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? অনুবর্ণ কি বলে? না, কার জন্য কার? কার হ্যাঁ বর্ণ। হ্যাঁ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। স্বরবর্ণ তো 11টা, কার কয়টা বলো তো? কার চিহ্ন 10টি। 10টা। কার 10টা। নাই? কার চিহ্ন স্বরবর্ণের মধ্যে কোনটার নাই? অ। স্বরেও। ও, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার কার চিহ্ন নাই, বাকি হচ্ছে গিয়ে 10টার কার চিহ্ন আছে। তাহলে একটু পর্যন্ত তোমরা কি ক্লিয়ার? হ্যাঁ জি। জি ম্যাম। তো তোমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমাদের স্বরধ্বনি। তোমরা চাইলে এটা হচ্ছে গিয়ে চারটা উঠে ফেলতে পারো। ম্যাম, ক্লাসটা কয়টা পর্যন্ত হবে? কয়টা পর্যন্ত দেখি, লেকচার আসলে কতটুকু যায়, লেকচারটা অনেক বড় আছে। আহ তোমরা একটু সহযোগিতা করলে একটু তাড়াতাড়ি শেষ করতে পারবো আর কি। জি ম্যাম। তবে তোমাদের হচ্ছে গিয়ে এই চারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, জীবের সম্মুখ পশ্চাতের ভিত্তিতে স্বরধ্বনি কত প্রকার বলতে পারো? দেখো, এখানে হচ্ছে জীবের সম্মুখ পশ্চাৎ, আর এটা হচ্ছে আমাদের জীবের অবস্থান অনুযায়ী। আর এখানে হচ্ছে কি আমাদের ঠোঁটের অবস্থান, ঠোঁটের অবস্থান অনুযায়ী আমরা এটাকে 4 ভাগে ভাগ করবো। এটাকে আমরা বলবো সম্মুখ, এটা হচ্ছে মধ্য, আর এটা হচ্ছে জীবের পশ্চাৎ অবস্থান। আর এটা
হবে জীবের অবস্থান উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, আর হচ্ছে কি নিম্ন। এটা হচ্ছে জীবের অবস্থান। জীবের অবস্থান অনুযায়ী চারটা ভাগে ভাগ করলাম। আর জীবের সম্মুখ পশ্চাতের ভিত্তিতে স্বরধ্বনি তিন ধরনের: সম্মুখে, মধ্য, আর হচ্ছে গিয়ে পশ্চাৎ। ঠোঁটের অবস্থান অনুযায়ী এটা হচ্ছে গিয়ে সংবৃত, এটা থাকবে অর্ধ সংবৃত, অর্থনীত, বিবৃত। আচ্ছা, এখন চারটা তো কমপ্লিট করলাম। অবস্থান কে থাকবে? যেমন সম্মুখ, এটা থাকবে জীবের অবস্থান সম্মুখে, আর হচ্ছে গিয়ে উচ্চ সংবৃত লেখাগুলো ধ্বনি যাইতেছে না। এ। আচ্ছা, এখন এখানে অবস্থানটা কিভাবে, যে এখানে উচ্চতে ধরো সম্মুখ উচ্চ, আর হচ্ছে সংবৃত ধ্বনি হচ্ছে গিয়ে ই, আর এখানে উ। এটা এভাবেও মনে রাখা যায়: ই, এ, আ, অ, ও, উ। এখানে আকে আবার কেন্দ্রীয় ধ্বনি বলা হয়। এটা মনে রাখার একটা ওয়ে আছে। প্রথমে দেখো, আমরা যদি স্বরবর্ণগুলোকে লিখি এভাবে: ধ্বনি অ, ই, ও, আচ্ছা, নিচের এটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? হ্যাঁ, ম্যাম যাচ্ছে। সবার এ। আচ্ছা, এটা দেখা যাচ্ছে কিনা একটু দেখা, বলো তো। এ পর্যন্ত দেখা যাচ্ছে। আচ্ছা, ম্যাম ঠিক আছে, এর তাহলে নিচে দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তো এই পাশটাতে লিখি। এই পাশটাতে লিখলে তো দেখা যাবে না। ম্যাম একটু জি। বড় বড় করে লিখেন, দেখা যায় না বেশি একদম। এবার দেখা যাচ্ছে? জি হ্যাঁ ম্যাম। ম্যাম, জি ম্যাম। দেখা যাইতেছে না। আচ্ছা দেখো, এখানে আমাদের সম্মুখে, সম্মুখে আছে কি ই, এ, এ। এখানে দেখো ই, এ, এ। এখানে দেখো তো, এখানে প্রত্যেকটা কি জোড় সংখ্যা না? জি ম্যাম। তাহলে হচ্ছে এখানে আমরা পাচ্ছি যে সম্মুখে আছে 2, 4 আর 6। এটা তো জানো যে অ, ই ধ্বনি, মৌলিক ধ্বনিগুলো লিখলাম: অ, ই, উ, এ, ও, এ, আর হচ্ছে গিয়ে আমাদের আ আর কি। আরটাকে আমি আলাদা লিখলাম এটা, কারণ এখানে তুমি দেখলে বুঝবা যে আটা হচ্ছে গিয়ে কেন্দ্রীয় ধ্বনি, আর আটা পরে লিখলাম। তাহলে অ, ই, উ, এ, ও, এর মধ্যে ই, এ, এ হচ্ছে গিয়ে আমাদের জোড় সংখ্যাগুলো, আর যেগুলো সম্মুখে অবস্থান। তাইলে এটাকে এভাবে মনে রাখতে পারো, যেহেতু তোমরা জানো না যে এখানে হচ্ছে গিয়ে কি ই, এ, এটা কি সম্মুখে হবে না পশ্চাতে হবে, কোনটা সম্মুখে হবে আর কোনটা পশ্চাতে হবে। তাহলে এখানে যেহেতু জোড়টা সম্মুখে বসতেছে, তাহলে তুমি মনে রাখবা জোড় আছে যার সম্মুখে অবস্থান তার। তাহলে সম্মুখে কে কে আছে তোমরা কি এবার বলতে পারবা? তোমরা একটু জানো তো এটা।
শোনা যাচ্ছে জি ম্যাম। আমাকে? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, এবার বলো সম্মুখে যাদের অবস্থান, এটা কি বলতে পারবে এখন? সম্মুখে রস্যের অবস্থান রয়েছে, আর এর অবস্থান রয়েছে। মানে এটা মনে রাখলে বলতে পারবে আর কি, যে জোর এখানে 2, 4 এবং 6 যারা আছে, জোর আছে যার সম্মুখে অবস্থান হবে তার, আর বাকি বিজোড় গুলা হবে তোমার পশ্চাতে অবস্থান। বুঝছো এটা? জি জি ম্যাম, বুঝতে ম্যাম। পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তাইলে সম্মুখ আর মধ্যতে শুধু আমাদের এই আ ধ্বনিটা আছে, যেটাকে হচ্ছে কি আমরা কেন্দ্রীয় ধ্বনি বলি। এই আটা হচ্ছে জিভের অবস্থান অনুযায়ী হবে নিম্নতে, এবং ঠোঁটের অবস্থান অনুযায়ী বিবৃত হবে। তোমরা একটু নিজেরা মুখে উচ্চারণ করে দেখো, যখন বলবা ঠোঁটের অবস্থানটা হয়ে যাবে বিবৃত। এখন বিবৃত বলতে কি বোঝায়, সংবৃত বলতে কি বোঝায়, একটু কি বুঝো? একটু বলে দেন। আচ্ছা, জি ম্যাম। বিবৃত মানে বিবৃত। হচ্ছে সম্প্রসারণ, মানে ঠোঁটের অবস্থানটা হবে সম্প্রসারিত, বা যেটাকে আমরা প্রসারণও বলতে পারি। তোমরা ধ্বনিটা উচ্চারণ করে দেখো। জি ম্যাম। হ্যাঁ, যখন বলবা তখন একই সাথে ঠোঁটের অবস্থান হবে বিবৃত, মানে প্রসারিত হবে। আর এখানে আবার জিভের অবস্থানটা দেখো নিম্নে। বলো। আ বলছো, তোমরা দেখছো যে জিভের অবস্থানটা যে নিম্নে হয়। নিম্নে। নিম্নের বলতে ম্যাম বুঝি নাই। জীব আচ্ছা। জীবের অবস্থান তোমরা দেখো। যখন বলবা, বললে হচ্ছে তোমাদের ঠোঁট ঠোঁট হবে সম্প্রসারিত, আর জীব জীব হবে নিচের দিকে। আ দেখো, একটু জি ম্যাম, বুঝতে প্র্যাকটিস করে পারছি। দেখো। আ দেখছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে গিয়ে বিবৃত মানে ঠোঁটের অবস্থান হবে প্রসারিত বা সম্প্রসারিত, এবং জীবের অবস্থান হবে নিম্ন। হচ্ছে একই সাথে কেন্দ্রীয় ধ্বনি। এবার জীবের সম্মুখ পশ্চাতের ভিত্তিতে মধ্যে, মানে হচ্ছে কি জীব কি সামনে যাবে নাকি পিছনে যাবে। এক্ষেত্রে ধ্বনি বললে তখন সেটা মধ্যে আসে। চাইলে তোমরা এই ধ্বনিটা আবার উচ্চারণ করে দেখো, জীব কি সামনে যাচ্ছে, পিছনে যাচ্ছে, নাকি মাঝখানে থাকতেছে। মাঝখানে থাকছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এই একটা বুঝলে বাকি সবটাই বুঝবা। যেমন এবার হচ্ছে গিয়ে ধ্বনি এবং অধ্বনি। এটা হচ্ছে গিয়ে তোমার এই যে সম্মুখ পশ্চাতের ভিত্তিতে সম্মুখে থাকবে। এ মানে জিহ্বাটা তোমার হচ্ছে গিয়ে সামনে থাকবে, আর পশ্চাতে থাকবে হচ্ছে গিয়ে বললে দেখবা যে জিহ্বাটা একটু পিছনে চলে যাচ্ছে। দেখছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এবার জি হচ্ছে ম্যাম। জীবের অবস্থান অনুযায়ী দেখবা একটু বিবৃত। ওটার ক্ষেত্রে যেমন বললে পুরোটা হচ্ছে কি সম্প্রসারিত হয়, আর বললে হচ্ছে অর্ধ বিবৃত হবে। অ এ অ। দেখছো? জি ম্যাডাম। আচ্ছা, এ আর ও যখন বলবা তখন দেখবে এটা হচ্ছে গিয়ে অর্ধ সংবৃত। এখন সংবৃত মানে হচ্ছে সংকোচন। সংকোচন তো বুঝো নাকি? জি ম্যাম। আচ্ছা, সংকুচিত হবে, তার মানে এটা হবে অর্ধ সংকুচিত, আর তার উপরেরটা হবে পুরোপুরি সংকুচিত। এবার উচ্চারণ করে দেখো, এ ও এ ও। একই সাথে তোমরা জীবের অবস্থানটা দেখবা, ঠোঁটের অবস্থানটাও করবা। নিজেরা প্র্যাকটিস করলে হচ্ছে গিয়ে এটা প্র্যাকটিক্যালি বুঝতে পারবা যে আমাদের জীবের অবস্থান, সম্মুখ পশ্চাৎ, আর হচ্ছে ঠোঁটের অবস্থান, একসাথে তিনটা জিনিস দেখবা। দেখছো? ও হ্যাঁ, জি তোমরা ম্যাম। সবাই একটু উচ্চারণ করো, ধ্বনিগুলো উচ্চারণ করো। এ জীবের সম্মুখ ও পশ্চাতে হবে, তোমার এ সম্মুখে এ থাকবে, পশ্চাতেও। ও প্র্যাকটিস করা হয়েছে? জি জি ম্যাডাম। ম্যাম। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে ই ধ্বনি আর উ ধ্বনি। ই ধ্বনিটা জীবের সম্মুখ পশ্চাতের ভিত্তিতে হবে সম্মুখে ই, আর পশ্চাতে হবে উ ধ্বনি। উ ধ্বনিটা ঠোঁটের অবস্থান অনুযায়ী হবে তোমার সংবৃত, মানে পুরোপুরি সংকুচিত হয়ে যাবে উচ্চারণ করে দেখো। বসাও। উ ধ্বনিটা উচ্চারণ করবো আর কি। আর ইটা ই উ মানে সংবৃত হবে, জীবের অবস্থান অনুযায়ী এটা উচ্চতে হবে, উপরে থাকবে ই উ। দেখো তোমরা এবার এটার সাথে
মনে করে এটার পার্থক্য করে দেখো, তাহলে পুরোপুরি পার্থক্যটা বুঝবা। যে জীব যে উপরে থাকে একেবারে নিচে চলে যায়। ই বলো আর আ বলো। আর পার্থক্য কি দেখতেছো? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। তোমাদের এই চারটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্বরধ্বনির ক্ষেত্রে। যে তোমাদের প্রশ্ন আসবে সম্মুখ পশ্চাতের ভিত্তিতে স্বরধ্বনি কত প্রকার যেমন আসতে পারে, তেমনি তোমাদের হচ্ছে গিয়ে এই যে সম্মুখ একই সাথে এভাবে দিবে যে জীবের অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের অবস্থান অনুযায়ী ই ধ্বনির, ধরো কোন ধ্বনিতে এটা কি উচ্চতে থাকবে, সংবৃত থাকবে, একসাথে এভাবেও দিতে পারে। উচ্চ সংবৃত, ধরো এটা সঠিক উত্তর। আর উচ্চ অর্ধ সংবৃত, উচ্চ অর্ধ বিবৃত, এভাবে দিতে পারে। তাহলে যেখানে হচ্ছে গিয়ে তোমার উচ্চ সংবৃত থাকবে সেখানে হচ্ছে গিয়ে এই ধ্বনিটা সঠিক উত্তর হবে আর কি। এখানে এই চারটা কি বুঝতে পারছো তোমরা? জি জি ম্যাম। ম্যাম। ম্যাডাম। জি ম্যাম। ঠিক আছে, এখানে তোমাদের স্বরবর্ণের আরেকটা ইয়ে আছে। অর্ধস্বর কয়টা তোমরা কি জানো? না ম্যাম। তোমাদের মাইকগুলা মিউট করো। আচ্ছা তোমরা এখানে দেখো, এই যে আমাদের স্বরবর্ণ 11টা লিখলাম। এই স্বরবর্ণ 11টার মধ্যে একটু মাত্রাটাও দেখে নেই। এই যে এই 6টা হচ্ছে গিয়ে পূর্ণমাত্রা, এটা হচ্ছে অর্ধমাত্রা, আর এই 4টা হচ্ছে আমাদের মাত্রাহীন। তাহলে এখানে আছে 4টা মাত্রাহীন, একটা আছে অর্ধমাত্রার, পূর্ণমাত্রার আছে 6টি। তাহলে এভাবে যদি মনে রাখো তাহলে তোমাদের সহজ লাগবে যে এখানে 6টা, এই বক্স পর্যন্ত আছে 6টা, মাঝখানে দিয়ে একটা অর্ধমাত্রার, আর মাত্রাহীন আছে 4টা। দেখা যাচ্ছে? দেখতেছো? জি ম্যাডাম। আচ্ছা, এর মধ্যে তোমাদের অর্ধস্বর হচ্ছে গিয়ে 4টা। এই যে এই 4টা হচ্ছে গিয়ে অর্ধস্বর। অর্ধস্বর, এই 4টাকে কেন অর্ধস্বর বলতে বলা হয় কেউ কি জানো? না ম্যাম। আচ্ছা, এই 4টা হচ্ছে গিয়ে উচ্চারণ করা হবে শব্দের শেষে, উচ্চারণ হবে অর্ধেক, পুরোপুরি উচ্চারিত হবে না। যখন এই ধ্বনিগুলো তোমার শব্দের শেষে বসবে তখন উচ্চারণটা পুরোপুরি উচ্চারিত হবে না। মনে করো এটার উচ্চারণ ই আছে, পুরোপুরি উচ্চারিত হবে না। উ আছে, উ ধ্বনির উচ্চারণও পুরোপুরি উচ্চারিত হবে না। তাহলে তোমাদের পরীক্ষায় আসবে অর্ধস্বর কতটি? 4টি। এই যে অ বাদে এই সারির এই 4টা। তাহলে অর্ধস্বর ম্যাডাম কয়টা বলো? হুম, ম্যাডাম কি বলছেন বুঝি নাই, আবার বলেন। বলতেছি আমাদের স্বরধ্বনির মধ্যে অর্ধস্বর, এই হুম, অর্ধস্বর হচ্ছে গিয়ে 4টি। অর্ধস্বর এই জন্য বলা হয় যে এই 4টা যখন তোমরা শব্দের শেষে আসবে তখন এটা ই ধ্বনির উচ্চারণ পুরোপুরি ই আসবে না। আমরা যেরকম বলি না অর্ধেক, অর্ধেক মানে কি আধা আসবে আধা আসবে না, সম্পূর্ণ হবে না ই ধ্বনি। তারপরে উ ধ্বনি, এ ধ্বনি, ও ধ্বনি, এই 4টাকে এজন্য বলা হয় অর্ধস্বর। বুঝতেছো এবার? তাহলে আমাদের অর্ধস্বর হচ্ছে কি 4টা আর কি। বুঝছো? জি ম্যাম।
জি আচ্ছা ম্যাম। আচ্ছা, কিছুক্ষণ আগে বলছিলাম যে তোমাদের পূর্ণ মাত্রা, অর্ধমাত্রা এবং হচ্ছে গিয়ে মাত্রাহীন। তাহলে বলো পূর্ণ মাত্রার বর্ণ কয়টা? 6টা। 6টা। অর্ধমাত্রা? একটা। মাত্রাহীন বর্ণ? 4টা। আচ্ছা, তাইলে হচ্ছে গিয়ে আমাদের স্বরধ্বনি সংক্রান্ত মোটামুটি সবকিছু শেষ হলো। স্বরধ্বনি সম্পর্কিত আর কোনো প্রশ্ন আছে তোমাদের? জি না ম্যাম। ম্যাম অনুবর্ণটা কি? বুঝি নাই, কি বলছো? অনুবর্ণটা? অনুবর্ণ? ওটা ব্যঞ্জন ধ্বনিতে আসবে আর কি। ও আচ্ছা। এই গেল আমাদের স্বরধ্বনি সংক্রান্ত আলোচনা আর কি। এবার আসবে আমাদের ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি সংক্রান্ত আলোচনাগুলো আমরা করব। কিছুক্ষণ আগে বলছিলাম ব্যঞ্জন ধ্বনি কয়টা? 39টা। ব্যঞ্জন ধ্বনি ধ্বনি ধ্বনি। একদম 25টা। সবচেয়ে শুরুতে বলছিলাম। কারো কি মনে নাই? জি ম্যাম, 30টা। হ্যাঁ, একদম। ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি, মানে মৌলিক ব্যঞ্জন ধ্বনি। আর ধ্বনির লিখিত রূপটা হচ্ছে গিয়ে আমাদের বর্ণ। বর্ণ। ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। বুঝছো এবার? জি জি ম্যাম। ম্যাম। জি ম্যাডাম। তাহলে ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি বা মৌলিক ব্যঞ্জন ধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনি লিখিত রূপ হচ্ছে বর্ণ। বর্ণটা হচ্ছে গিয়ে 39টা। কে কে বলতে পারো এখানে 30টা ধ্বনি কিন্তু বর্ণ 39টা কেন? জানি না ম্যাম। ম্যাম ওইগুলো তো মৌলিক আর এগুলো তো বর্ণ। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে হচ্ছে গিয়ে 9টা ধ্বনি আছে। 9টা যেগুলো হচ্ছে গিয়ে তোমার ধ্বনি হয় না, মানে সবগুলো মোটামুটি এই যে তোমার একই রকম আসে। উদাহরণ দিলে বুঝতে পারবা, যেমন মূর্ধন্য আর হচ্ছে গিয়ে দন্ত্যন্য, এদের ধ্বনি কিন্তু একটাই। জি ম্যাম। এভাবে তোমার হচ্ছে গিয়ে মৌলিক ধ্বনি এর জন্য 30টা আর বর্ণ হচ্ছে গিয়ে 39টা। আচ্ছা, ব্যঞ্জন ধ্বনি যে এই যে মনে করো যে বর্ণগুলো আমি লিখলাম, এগুলোকে বলা হয় কি? ব্যঞ্জন বর্ণ। এগুলোর উচ্চারণকে আমরা ধ্বনি বলবো আর কি। আচ্ছা, এগুলোকে কেন বলা হয় মনে করো ব্যঞ্জন বর্ণ, আর এগুলোকে কেন বলা হয় স্বরবর্ণ? বাধা প্রদান পায়। কে বাধা পায়? বাতাস উচ্চারণের সময়। ফুসফুস তাড়িত, মানে আমরা যখন কোনো কিছু উচ্চারণ করতে যাই তখন আমাদের ফুসফুস, বাতাস, ফুসফুস থেকে বাতাস বের হয়। আর তখনই হচ্ছে গিয়ে বাধা পেয়ে উচ্চারিত হয়। এগুলো বাধা পায় আর এগুলো বাধা পায়। তোমাদের নৈর্ব্যক্তিকে আসবে যে মুখনিসৃত ধ্বনি, ফুসফুস তাড়িত বাতাস বাধা পাইলে তাকে কি বলে, আর বাধা না পাইলে তাকে কি বলে? তাহলে বাধা পাইলে কি বলবা? ব্যঞ্জন ধ্বনি। আর বাধা না পাইলে? স্বরধ্বনি। ধ্বনি। স্বরধ্বনি। আচ্ছা, স্বরধ্বনি গুলোকে ইংলিশে কি বলে বলতে পারো? না ম্যাডাম। আচ্ছা, আমরা তো ছোটবেলা থেকে পড়ছি ভাওয়েল সাউন্ড। পড়ছো না? জি ম্যাম। হ্যাঁ, এই ভাওয়েল সাউন্ডটাই মূলত হচ্ছে কি তোমার ওই যে স্বরধ্বনি। আর যে কনসোনেন্ট সাউন্ড পড়ছো, এই কনসোনেন্ট সাউন্ডটাই মূলত হচ্ছে কি আমাদের ব্যঞ্জন ধ্বনি। তাহলে কি এবার বুঝতে পারছো যে এটাকে আমরা কেন ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ বলবো, আর এটাকে কেন স্বরধ্বনি বা স্বরবর্ণ বলবো? জি ম্যাডাম। জি ম্যাম। জি জি ম্যাম। ম্যাম।
তাহলে ব্যঞ্জন ধ্বনি যেটা, সেই ধ্বনির লিখিত রূপকে আমরা কি বলবো? বর্ণ। ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা। অনুবর্ণ। 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 সংক্ষিপ্ত যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার ফলা। যদি বলা থাকে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, ফলা। আর যদি বলা হয় ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ, আচ্ছা আচ্ছা, বিকল্প রূপটা হচ্ছে অনুবর্ণ। তাহলে বিকল্প রূপটাই হচ্ছে তোমার কি? বর্ণ। অনুবর্ণ। অনুবর্ণ। অনুবর্ণের কিন্তু আবার 3টা সেগমেন্ট আছে। এটা ফলা, হচ্ছে গিয়ে রেপ, বর্ণ সংক্ষেপ। ফলা, রেপ। ফলা, রেফ। তাহলে এই 3টাকে একত্রে আমরা বলি অনুবর্ণ। জি আর ম্যাম। যেটাকে বলা হয় ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ। জি ম্যাম। বুঝতে পারছো এটুকু? জি ম্যাম। আচ্ছা, এখানে একটা কথা বলো, ফলা কয়টি আমাদের? ম্যাম, ফলা তো নফলা, বফলা, মফলা, জফলা, রফলা, লফলা। আহ, এই 6টি। ছয়টি। জি ম্যাম। আচ্ছা, তাহলে ব্যঞ্জন বর্ণের এটা যেন বারবার ভুলাচ্ছে, হচ্ছে গিয়ে অনুবর্ণ। অনুবর্ণ হচ্ছে বিকল্প রূপ। সে কি এটা বুঝতেছে এখন? জি ম্যাম। আচ্ছা, তাহলে জি ম্যাম। বিকল্প রূপটা হচ্ছে আমাদের অনুবর্ণ, যেটার আবার 3টা সেগমেন্ট আছে, বর্ণ সংক্ষেপ, ফলা, রেফ। জি। আচ্ছা, ফলা হচ্ছে গিয়ে 6টি। কি কি বলতে পারো? নফলা, বফলা, মফলা, জফলা, রফলা, লফলা। আচ্ছা, এটা কি একজনে বলতে পারো শুধু? আমরা পারি ম্যাম। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি এভাবে, যে জবর লম, এটা মূর্ধন্য হয়। তাহলে এখানে হচ্ছে গিয়ে জ ধ্বনি, ব, র, ল, ম। যাদের মনে করো মনে থাকে না, তারাই বলবে জবর লম। এখানে ন ধ্বনি কিন্তু এই দন্তন্য মূর্ধন্য দুইটা মিলাই হয় আর কি, জবর লম। জব। তাহলে ফলা হচ্ছে আমাদের 6টি। এটা ঠিক। হ্যাঁ, জবর লম। জব লবণ। দেখা হচ্ছে? জি ম্যাম। জি ম্যাডাম। And with a single tap, try to share the entire screen. ভিডিও সোর্স দিতে পারছি না আমি। ভিডিও সোর্সটা কেন? হ্যালো হ্যালো। ব্যঞ্জন বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করব, তখন মুখ থেকে যে বাতাস বের হয়, এই বাতাসের ভিত্তিতে ব্যঞ্জন বর্ণগুলো 2 প্রকার হয়। এক হচ্ছে গিয়ে তোমার অল্প প্রাণ, আর একটা হচ্ছে গিয়ে তোমার অপ্রাণ। মহাপ্রাণ। তাহলে এটা হচ্ছে গিয়ে ব্যঞ্জন ধ্বনিগুলো যখন আমরা উচ্চারণ করব, তখন হচ্ছে গিয়ে মুখ থেকে যে বাতাস বের হবে, তার ভিত্তিতে কত প্রকার? 2 প্রকার। 2 প্রকার। আচ্ছা, এটা লিখি যে বাতাস লিখলে বুঝতে পারবা যে মুখ থেকে বাতাস বের হবে। এবার আসো হচ্ছে গিয়ে স্বরতন্ত্র। যখন ব্যঞ্জন বর্ণগুলো আমরা উচ্চারণ করব, আমাদের এই স্বরতন্ত্র কম্পিত হবে। এই স্বরতন্ত্র কম্পনের উপর ভিত্তি করে ব্যঞ্জন বর্ণগুলোকে কয় ভাগে ভাগ করা হয়? 2 প্রকার। কি কি বলো? ঘোষ, অঘোষ। একটা হচ্ছে গিয়ে, আচ্ছা এটাকে আমরা এভাবে লিখি, অঘোষ। আর 2 নম্বরে হচ্ছে গিয়ে ঘোষ। তাহলে
মুখনিসৃত বাতাস, এই বাতাস বের হওয়ার উপর ভিত্তি করে দুই প্রকার, একটা হচ্ছে অল্প প্রাণ আর একটা হচ্ছে মহাপ্রাণ। মহাপ্রাণ। স্বরতন্ত্র, কম্পন, কম্পনটা তো বুঝো নাকি? কম্পন মাত্রা। কম্পন বুঝি মাত্রা? না না, ধ্বনির কম্পন মাত্রা হচ্ছে। কম্পন বলতে স্বরতন্ত্র কম্পন, তোমরা হাত দিয়ে যখন কথা বলো এখানে হাত দিয়ে দেখো, কম্পন অনুভব করতে একটি পারতেছো না? কম্পন হয়। এই স্বরতন্ত্র কম্পনের উপর ভিত্তি করে ব্যঞ্জন দুই প্রকার। বর্ণগুলিকে দুই ভাগে ভাগ করা হয়, অঘোষ, ঘোষ। ঘোষ। আচ্ছা, এখন আমরা ধরো হচ্ছে গিয়ে এটা দেখাচ্ছি না যে অল্প প্রাণ কোনগুলো মহাপ্রাণ কোনগুলো, আমরা ওই আগে স্বরধ্বনির মতো হচ্ছে একটা চার্ট করে নিই, ওই চার্টের দেখাই দিবে একসাথে সবগুলো। জি ম্যাম। রাহুল ক থেকে ম পর্যন্ত এই বর্ণগুলিকে কি বলে বলতো? ক থেকে ম পর্যন্ত হুম, তালব্য বর্ণ। ক থেকে ম পর্যন্ত এগুলোকে বলা হয় অঘোষ। অঘোষ স্পর্শ। স্পর্শ বা স্পৃষ্ট। আচ্ছা আচ্ছা, স্পর্শ বা স্পৃষ্ট। স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন বর্ণ। এখানে ক থেকে ম পর্যন্ত কতটা বর্ণ বলতে পারো? 25টা না? হ্যাঁ, আচ্ছা, এই 25টাকে কেন স্পর্শ বা স্পৃষ্ট বর্ণ বলা হয়? জানি না ম্যাডাম। হ্যাঁ বলেন। মানে ক থেকে ম পর্যন্ত এই 25টা বর্ণকে যখন তোমরা উচ্চারণ করবা তখন বাকযন্ত্রের কোথাও না কোথাও সেটা বাধা পেয়ে তারপর স্পষ্ট রূপে প্রতীয়মান হবে, এজন্য এটার নাম হচ্ছে স্পর্শ বা স্পৃষ্ট। জি ম্যাডাম। স্পর্শ বাধা পাবে, আর বাধা পাইতে হলে তাকে স্পর্শ করা লাগবে। জি ম্যাম। আচ্ছা, এই 25টাকে 5টা বর্গে ভাগ করা হয়েছে। কয়টা বর্গ? 5টা। 5টা বর্গ। এই বর্গগুলো কি জানো কি কি বর্গের নাম? উষ্ম ব্যঞ্জন। প চ ট ট প। এই বর্গগুলোর নামকরণ করা হয়েছে প্রথম বর্ণের নাম অনুসারে। জি ম্যাম। এখানে প্রথমে আছে কি ক বর্ণ, এই জন্য এখানে বলা হয় ক বর্গীয় বর্ণ, চ বর্গীয় বর্ণ, ট বর্গীয় বর্ণ, ত বর্গীয় বর্ণ, প বর্গীয় বর্গ। বর্ণ। হচ্ছে কি আমাদের কয়টা বর্গ? 5টা। 5টা। 5টা বর্গ। আচ্ছা দেখো, আমরা ক বর্গ, চ বর্গ, ট, ত, প এই বর্গগুলোর নাম লিখে ফেললাম এবং এই বর্গগুলো কোন কোন বর্ণ আছে এগুলো লিখে ফেললাম। মোট ক বর্গে কয়টা বর্ণ আছে? 5টা বর্ণ। বর্গ 5টা, বর্ণ আছে 5টা, তাহলে 5 5 আমাদের মোট কতটা বর্ণ হয়েছে? 25। 25। কিছুক্ষণ আগে বলছিলাম ওই যে মুখনিসৃত যে বাতাস, এই বাতাস ব্যতীত আমাদের ব্যঞ্জন বর্ণগুলো হচ্ছে দুই ভাগে বিভক্ত, আবার স্বরত কম্পনের ভিত্তি করে ব্যঞ্জন বর্ণগুলো হচ্ছে কি কত প্রকার? 2 প্রকার। আচ্ছা, বাতাসের উপর নির্ভর করে হচ্ছে 2 প্রকার, কি কি বলতো? অল্প প্রাণ, মহাপ্রাণ। অল্প প্রাণ, মহাপ্রাণ। মহাপ্রাণ। আচ্ছা, এখানে বর্গের প্রথমটা হবে, আচ্ছা অল্পতে বুঝি অল্প প্রাণ, বুঝবো তো নাকি? জি ম্যাম। অল্প, এটা মহা, অল্প, মহা, অল্প। তার মানে প্রথমটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ, আবার পরেরটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ, পরেরটা অল্প প্রাণ। এখন তোমরা বলো, এটা অল্প প্রাণ, এটা অল্প প্রাণ, আর এটা অল্প প্রাণ। এখন মনে রাখবে কি করে?
মনে ম্যাম থাকবে? নাসিক্য কোনটা? ওই তো নাসিক্য এই পাশে এগুলো না, ওইখানে এখনো যায়নি, বলবো ওগুলো বলবো। আগে আমরা আচ্ছা এটা দেখে নেই যে মুখনিসৃত বাতাসের উপর ভিত্তি করে যে আমাদের দুই ভাগে ভাগ করা হয়েছে, অল্পপ্রাণ মহাপ্রাণ। প্রথমটা অল্পপ্রাণ, পরেরটা মহাপ্রাণ। আচ্ছা, কার এগুলো এমনিতে মনে থাকে বর্ণগুলো, যে প্রথমটা অল্পপ্রাণ, এর পরেরটা মহাপ্রাণ? ম্যাম। কার মনে থাকে? কারো মনে থাকে না? জি ম্যাম। জি জি ম্যাম, প্রথমটা কি? অল্প, পরটা হুম, আচ্ছা, যাই হোক আমি বলে দিই। এখানে দেখো, এই 2 আর 4 এগুলো হচ্ছে কি কি জোড় সংখ্যা না? জি জি ম্যাম। ম্যাডাম। ম্যাম। আচ্ছা দেখো, মহাপ্রাণ, মহাপ্রাণ কার থাকে? যার জোর আছে তার থাকে না? জি ম্যাম। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে এই যে দ্বিতীয় ক বর্গের বা এই বর্গগুলো 5টা বর্গের দ্বিতীয় এবং চতুর্থ তে যে বর্ণগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে তোমার মহাপ্রাণ হবে, কারণ এদের অনেক জোর আছে। আর 1, 3, 5 এই বিজোড় গুলো হবে তোমার অল্প প্রাণের। অল্প। অল্প প্রাণ। তাহলে এভাবে শুধু এটা মনে রাখলে হবে যে মহাপ্রাণ কার হবে? যার জোর আছে। জোর ছাড়া মহাপ্রাণ নিয়ে থাকা যাবে না আর কি। ঠিক আছে? জি জি ম্যাম। আচ্ছা, তাহলে এটা দেখলাম আমরা মুখনিসৃত বাতাস। তারপরে আসো, স্বরতন্ত্র কম্পনের উপর ভিত্তি করে আমরা বলছি 2 ভাগে ভাগ করা হয়। কি কি বলতো? ঘোষ ও ঘোষ। অঘোষ আর হচ্ছে ঘোষ। দেখো, এখানে বর্গের প্রথম এবং দ্বিতীয় এই দুইটাকে বলা হয় অঘোষ। আর এই 3, 4, 5 যেগুলো আছে এগুলোকে বলা হয় ঘোষ ঘোষ। বর্ণ। তাহলে আমরা অঘোষ ঘোষ কিসের উপর ভিত্তি করে ভাগ করছি? স্বরতন্ত্র কম্পনের উপর ভিত্তি করে। এখন এটা কি মনে থাকে প্রথমগুলো অঘোষ নাকি ঘোষ? মনে থাকে। মনে থাকে? কখনো ভুলে যায়। থাকলে তো ভালো। আর যদি লং টার্ম মনে রাখতে চাও তাহলে এভাবে মনে রাখবা, ঘোষ দিয়ে কি হয় বলতো? দেখা যাবে তো না? জি এখানে ম্যাম, কি দেখা লিখছে, যাচ্ছে। এটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম, ঘোষ। ঘুষ। তাহলে যারা ঘুষ খায় এরা কি ভালো লোক? না জি ম্যাম। না ম্যাম। না ম্যাম। এদেরকে কত নাম্বার দিবা? 3, 4, 5। তাইলে ঘুষখোররা সবসময় 3, 4, 5 নাম্বারের হয়। আর অ অ মানে তো নেতিবাচক বুঝায়, মানে না, মানে ঘুষ খায় না যারা, তাদেরকে আমরা কত নাম্বার দিব? কত নাম্বার লোক বলবো? 1, 2। 1 আর 2। 2 1, 2। নাম্বার লোক। তাহলে 1, 2 নাম্বারের লোকেরা ঘুষ খায় না, এই জন্য ওরা 1, 2 এ বসবে। আর যারা ঘুষ খাবে তারা ভালো লোক না, এই জন্য তারা 3, 4, 5 এ বসবে। জি ম্যাম। তাহলে মনে থাকবে এটা? জি জি ম্যাম। জি ম্যাম। ম্যাম। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের স্বরতন্ত্র কম্পনের উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা হয়। জি ম্যাম। আর একজনের বলছিলাম নাসিক্য বর্ণ কোনগুলো? এই যে এখানে ও থেকে ম ও থেকে পর্যন্ত এগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ। আচ্ছা, এগুলোকে নাসিক্য বর্ণ কেন বলা হয় বলতো? এগুলা নাক থেকে উচ্চারিত হয়। হ্যাঁ, মানে উচ্চারণের সময় তোমার কিছু বাতাস নাক দিয়ে বের হবে, এই জন্য এগুলোকে বলা হয় নাসিক্য
বর্ণ আচ্ছা, তাহলে নাসিকা বর্ণ কয়টা আমাদের? 5টা। পাঁচটা। আচ্ছা, এবার আসো হচ্ছে গিয়ে উচ্চারণ। আমরা যে এই বর্ণগুলো উচ্চারণ করব, এই উচ্চারণের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয়? 5 ভাগে। 5 ভাগে। কি কি বলতে পারো? কণ্ঠ, তালব্য, মূর্ধ, দন্ত, ওষ্ঠ। কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, মূর্ধ। ওষ্ঠ। দন্ত, ওষ্ঠ। আচ্ছা, এখানে কণ্ঠ বা আরেকটা বলা হয় কি জানো? কোন জিহ্বা, মূল্য। এখন বলো তো, এই যে এগুলো উচ্চারণের সময় বলতেছে কণ্ঠ, কণ্ঠ কোনটা? এটা? যেগুলো কণ্ঠ থেকে উচ্চারিত হয়। কণ্ঠ থেকে? কণ্ঠ কোনটা আগে সেটা দেখাও, বলো কণ্ঠ কোনটা? এটা? জি কণ্ঠনালী ম্যাম। আচ্ছা, কোনটা কণ্ঠ বা জিহ্বামূলীয় এটা চিনতে হইলে একটা শব্দ উচ্চারণ করো। কি লিখছি বলো তো? কক। আচ্ছা, কক বলার সময় যেখানে থামবে, যে কক, তুমি দেখো তোমার জিহ্বার একেবারে শেষ প্রান্ত যেখানে বাজছে, তার মানে এটাকে বলা হয় মূলত কণ্ঠ বা জিহ্বামূলীয়। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন কণ্ঠ বলতে তোমরা এটাকে বুঝিও না যে এখান থেকে উচ্চারিত হয়, এজন্য এটার নাম কণ্ঠ বা জিহ্বামূলীয়। দেখো, জিহ্বামূলীয় এমনিতে বলে না, কণ্ঠ বললে এটা বোঝা যায় যে না ঠিক আছে আমরা এটাকে বলি কণ্ঠ, কিন্তু আসলে কণ্ঠ কোনটা এটার একটা অপশন দিয়ে দিছে যে এটাকে আমরা আরেকটা বলতে পারি, সেটা হচ্ছে জিহ্বামূলীয়। জিহ্বামূলীয় এটা কোনটা এটা বোঝার জন্য হলে কক শব্দটা উচ্চারণ করলে তোমাদের মনে হবে বা মনে পড়বে যে হচ্ছে গিয়ে জিহ্বামূলীয় আসলে কোনটা। তাহলে এখন কি বলতে পারবা যে জিহ্বামূলীয় কোনটা? জি ম্যাম। কক উচ্চারণ করবা। এরপরে দেখো তালব্য ধ্বনি, এগুলো যখন আমরা উচ্চারণ করব তখন হচ্ছে কি আমাদের উচ্চারণটা একটু উচ্চারণ করে দেখো তো কোথায় হয় উচ্চারণের ধ্বনিগুলো? চ, মুখে, সামনে। উপরে তালুতে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে উচ্চারণ স্থান অনুযায়ী না, উচ্চারণ স্থান। স্থান। আর এটা হচ্ছে মূলত হচ্ছে কোথায় উচ্চারণটা হয়। দেখো এখানে তো জিহ্বামূলীয় বলছি, এবার হচ্ছে অগ্রতালু। অগ্রতালু মূলত হচ্ছে গিয়ে তালব্য ধ্বনি বলি আর কি। তোমার তালু, দেখো আমাদের এখানে উচ্চারণ করলে পিছনে, যেটাকে আমার মনে হইতে পারে অগ্রতালু মানে সামনের দিকে, কিন্তু ওই অগ্রতালু হচ্ছে গিয়ে তোমার জিহ্বাটা যখন তুমি এগুলো উচ্চারণ করবা, একটু উচ্চারণ করে দেখো, চ। চ, ছ, জ, ঝ। হ্যাঁ, এটা বলার বর্গীয়। সময় তোমার এই যে জিহ্বার মাঝখানের দিকটা কোথায় থাকে দেখো। চ, পিছনের দিকে। হ্যাঁ, ওই পিছনেরটা হচ্ছে অগ্রতালু মানে তালুর পিছনের দিকটা। আর যেটাকে আমরা একটু সামনে দেখো, এগুলো ট ঠ উচ্চারণ করে দেখো, আর একটু সামনে আসবে না জিহ্বাটা? তাই নরম তালু হয়েছে অগ্রতালু। হ্যাঁ হ্যাঁ, ওই দিকটাকে আমরা বলতেছি অগ্রতালু। আর এগুলো উচ্চারণের যেটা, এটাকে বলতেছি পশ্চাৎ তালু, যেটাকে আমরা মূর্ধন্য ধ্বনি বলি আর কি। উচ্চারণ করো, তাইলে হচ্ছে প্র্যাকটিক্যালি বুঝতে পারবা যে আসলে মূর্ধন্য ধ্বনি কোনগুলো বলতেছে। ট, ঠ, ড। একটু হাত দিয়ে দেখো, এই যে আমাদের এই উচ্চ স্থানটা হচ্ছে গিয়ে মূর্ধন্য ধ্বনিগুলো উচ্চারণের স্থান, এগুলোকে আমরা বলি পশ্চাৎ তালু। পশ্চাৎ তালু বলতে তোমরা বুঝবে যে পিছনের দিকে, আসলে পিছনের দিকে না, এটা হচ্ছে গিয়ে আমাদের জিহ্বার দিক থেকে মানে সামনের দিক থেকে আসলে এটা সামনের দিক, যেটা আমরা পশ্চাৎ তালু বলি। আর অগ্রতালু হচ্ছে গিয়ে পিছনের দিকটা। বুঝতেছো? জি ম্যাডাম। জি ম্যাম।
আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে তোমার দন্ত, যেটা দন্তমূলীয় ধ্বনি, এগুলো উচ্চারণের স্থান হচ্ছে অগ্র দন্তমূল। দন্তমূল উচ্চারণ করে দেখো তো, বললে দেখবা যে এই দন্তমূল মানে দাঁতের একদম নিচের দিকে লাগতেছে, তাহলে এগুলো হচ্ছে দন্তমূলীয় ধ্বনি। উচ্চারণ করে দেখো। ত দ, থ ত ত ত। দন্তন্য, এটা তো বললে একেবারে দন্তন্য, দাঁতের শেষ প্রান্তে আর কি। আর এগুলোর উচ্চারণ করে দেখো। প ফ ব ভ প, ম, ঠোঁটের সামনে কোথায়? একদম। হ্যাঁ, ঠোঁটটাই হচ্ছে গিয়ে তোমার ওষ্ঠ, মানে উচ্চারণের ওষ্ঠ। স্থান অনুযায়ী বলবা তোমরা ওষ্ঠধ্বনি, আর উচ্চারণটা হয় মূলত ঠোঁটে। জি ম্যাম। আচ্ছা, এই চারটা কি তোমরা পুরোপুরি বুঝতে পারছো? জি ম্যাম। ম্যাম। আর কোনো প্রশ্ন নাই তো? না ম্যাম। জি না ম্যাডাম। ম্যাম, ম্যাম উষ্ম ব্যঞ্জন কোনগুলা? হুম, উষ্ম ব্যঞ্জন। হ্যাঁ, ওইদিকে এখনো যাই নাই, যাচ্ছি আমরা। কাক কল, এখানে কল আসছে, কল আসছে। ম্যাম অল্প আর মহাপ্রাণ এই দুইটা তো বায়ুর প্রবাহ অনুসারে না? অল্প মহা, হ্যাঁ, প্রাণ বাতাস। বায়ু, হ্যাঁ। দেখো, এখানে এই কয়েকটা বর্ণ কিন্তু আমাদের চার্টে নাই, খেয়াল করছো এটা? এই কয়েকটা বর্ণ কি আমাদের চার্টে আছে? না ম্যাম, নাই। না ম্যাডাম। কারণ হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে আমাদের কিসে নাই, ওই যে স্পর্শ বর্ণ যেগুলো বলছি, স্পর্শ বর্ণের না এগুলো। এগুলো মাথা পায় না তাহলে? হ্যাঁ, এখানে তালব্য শ, অন্তর্জ আর অন্তস্থ, এই তিনটার উচ্চারণের স্থান অনুযায়ী নাম হবে কোথায়? তালব্য। তালব্য। আর মূর্ধন্য ষ, রসিন্য র, ঢসিন্য র আর র, উচ্চারণের স্থান অনুযায়ী এগুলো হবে কোথায়? মূর্ধন্য, পশ্চাৎ তালব্য। মুখটাতে উচ্চারিত হবে। আর ল আর দন্ত স, একটু উচ্চারণ করবা তোমরা এগুলো। হ্যাঁ, আবার বলো। ন। তাহলে তোমরা একটু উচ্চারণ করে দেখো, তালব্য শ, অন্তর্জ, তালব্য। অন্তস্থ, উচ্চারণ করছো? জি ম্যাম। আচ্ছা, দেখো তাহলে এইগুলার উচ্চারণ করলে তালব্য ধ্বনি আসবে, এগুলো হচ্ছে মূর্ধাতে উচ্চারিত হবে। আর এগুলো হচ্ছে দন্ত, এই যে ল, ল বলে দেখো, ল আর স, দন্ত স, দন্ত, দন্তমূলীয় আসে। উচ্চারণ করে দেখছো? জি ম্যাম। ম্যাম তালব্য শ, এটা অন্তস্তীয় কি? ঝ। এই যে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, আরেকটা বর্ণ আছে। তাহলে এখানে কি দেখলাম? তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, আর হচ্ছে গিয়ে ঝ। এই চারটা বর্ণকে একত্রে কি বলে? উষ্ম উষ্ণ বর্ণ। ব্যঞ্জন। উষ্ণ উষ্ম বর্ণ। তাহলে উষ্ম বর্ণ কয়টি? চার। চার। চারটি উষ্ম বর্ণ হচ্ছে চারটি। আচ্ছা, এগুলোকে কেন উষ্ম বর্ণ বলা হয়? এই চারটা উচ্চারণ করলে যতক্ষণ খুশি তোমরা শ্বাস ধরে রাখতে পারবা। স, স,
তালব্য শ, মূর্ধন্য ষ, দন্তস্ব হ। তোমরা যতক্ষণ ইচ্ছা ধরে রাখতে পারো। সমর্থন সুদন্তস্য হ। ধরে রাখতে পারতেছো শ্বাস? জি শ্বাস তো শেষ হয়ে যাচ্ছে। তালব্য শ, তুমি উচ্চারণ করে দেখো। স, মূর্ধন্য স, দন্তস্য হ। হ। কি শ্বাস কি ধরে রাখা যায়? জি ম্যাম। জি ম্যাডাম। আচ্ছা, তাহলে শ্বাস ধরে রাখা যায়, এর জন্য হচ্ছে এগুলোকে বলা হয় উষ্ম বর্ণ। আর এই উষ্ম বর্ণ হচ্ছে কি আমাদের 4টি। ম্যাম মূর্ধন্য ষ কি ঊষ্ম ব্যঞ্জন? হ্যাঁ, এই মূর্ধন্য ষ হচ্ছে কি তোমার উষ্ম বর্ণ। যদি এটা ধ্বনিতে আসে না, বর্ণ বললে আসবে, কারণ এই দুইটার উচ্চারণ কিন্তু একই। উচ্চারণ হওয়ার কারণে যখন উষ্ম ধ্বনি বলবে, বর্ণের জায়গায় ধ্বনি আসবে। ধ্বনি আসলে তখন 3টা হবে আর কি। মানে এর ওই উচ্চারণ জন্য আর এর উচ্চারণ একই রকম। এই জন্য ডাউট ফিল হচ্ছিল, একটা জায়গায় 3টা শুনছিলাম। হ্যাঁ, ওই যে এখানে ধ্বনি, তো তখন কিন্তু বর্ণ আসবে না। বর্ণ মানে তো তুমি চোখে দেখতেছো, এখানে তো মূর্ধন্য ষ দেখা যায়। জি জি। ওইখানে নিশ্চয়ই লেখা ছিল তোমার ধ্বনি, উষ্ম ধ্বনি। ধ্বনি হবে এরকম কিছু। হ্যাঁ, তাহলে ধ্বনি মানে হচ্ছে কি 3টা, আর বর্ণ বললে 4টা হবে, কারণ একটা বর্ণ দেখা যায়, তবে সেটার উচ্চারণ করলে এই যে তালব্য শ, মূর্ধন্য ষ, দুটোটাই স স, যার স কারণে একটা উচ্চারণ বর্ণ করো। কমে। হ্যাঁ, ধ্বনির ক্ষেত্রে 3টা হবে। জি ম্যাম। এবার বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাডাম। আচ্ছা, এখানে হ, এর উচ্চারণটা হচ্ছে কি তোমার কণ্ঠ থেকে আসবে। এটাকে বলা হয় কণ্ঠমূলীয় ধ্বনি। হ, উচ্চারণটা করে দেখো একেবারে। এখান থেকে যে কণ্ঠ তো বললাম, কণ্ঠ কিভাবে বুঝবা, ক উচ্চারণ করবা, তাহলে হচ্ছে কি কণ্ঠ কোনটা সেটা বুঝতে পারবা। এবার হ উচ্চারণ করে দেখো। হ হ। এটাকে বলা হয় কণ্ঠমূলীয়। আর এর প্রাণ হচ্ছে কি মহাপ্রাণ। মহাপ্রাণ তো বুঝো, কোনটাকে আমরা মহাপ্রাণ বলি? যার যেটাতে বেশি বা বেশি বায়ু বের হয়। বাতাস বাতাস বের হয়ে যার বেশি। তাহলে হ কে দেখো আমরা উষ্ম বর্ণ বলতে পারি, কণ্ঠমূলীয় বলতে পারি। মহাপ্রাণ আছে, এ হচ্ছে গিয়ে কি ঘুষখোর। টাকা দিতে চাইলে বলে কি হ দেন। ঠিক আছে? জি ম্যাম। তাহলে এই হ কে কি বলবো আমরা? 3টা নাম। হওয়ার কয়টা নাম? 3টা নাম। কি কি বলবো? কণ্ঠমূলীয়, মহাপ্রাণ, ঘোষ। ঘোষ। এই 3টাকে তাহলে কি বলবো? উষ্ম ধ্বনি, অল্প অল্প প্রাণ, অল্প অঘোষ অল্প প্রাণ। অবসর। এখানের মধ্যে তোমরা সবচেয়ে বেশি মনে রাখতে হবে যে উষ্ম বর্ণ হচ্ছে গিয়ে 4টি। তোমাদের জি, সবচেয়ে বেশি আসে উষ্ম বর্ণ। উষ্ম বর্ণ কয়টি? 4টি। 4টি। আচ্ছা, ঠিক আছে। এই 4টা বর্ণকে কি বলে? কে বলতে পারবে 4টা বর্ণকে কি বলে? পার্শ্বিক। কি বলছিল বুঝিনি। ম্যাম পার্শ্বিক। না, এটাকে বলা হয় অন্তঃস্থ আচ্ছা, বর্ণ। অন্তঃস্থ। স্পর্শ ও ঊষ্মধ্বনির মাঝামাঝি বর্ণগুলোকে বলা হয় অন্তঃস্থ বর্ণ। এগুলো হচ্ছে জল, বর, জল, বর। তাহলে অন্তঃস্থ বর্ণ কয়টি? 4টি। 4টি। ম্যাম। কিভাবে মনে রাখবা? জল বা জল জল, জলবর। বর। তাহলে অন্তঃস্থ বর্ণ হচ্ছে কি আমাদের 4টি, জল, বর।
উষ্ম বর্ণ কয়টা বলছি মনে আছে? জি ম্যাম। কয়টা? 4টি। আর নাসিকা বর্ণ? 5টি। কে যেন একবার বলছিলাম পার্শ্বিক বর্ণ। এবার বলো পার্শ্বিক বর্ণ কোনটাকে বলবো, কে বলতে পারবে? লকে না ম্যাম? হুম, পার্শ্বিক বর্ণ হচ্ছে গিয়ে ল ল। আচ্ছা, এটাকে এটাকে কেন পার্শ্বিক পার্শ্বিক বর্ণ বলে? পার্শ্বিল কেন বলে ম্যাম? পার্শ্বিল ল উচ্চারণ করার সময় হচ্ছে গিয়ে জিহ্বার দুই পাশ থেকে বাতাস বের হয়ে যায়, এর জন্য এটাকে হচ্ছে দুই পাশ থেকে বের হয়ে যায়, এই জন্য এটার নাম হচ্ছে পার্শ্বিক বর্ণ। ম্যাম পার্শ্বিল কথাটা কেন বলে অনেকে? পার্শ্বিল পার্শ্বিক পার্শ্বিল ল লাস্টে। না, পার্শ্বিক কেন হয়? ক আচ্ছা পার্শ্বিক বর্ণ, পার্শ্বিক। পার্শ্বিল হবে না, এখানে পার্শ্বিক হবে, ক হবে, ল না। পার্শ্বিক বর্ণটা হচ্ছে গিয়ে ল। ও আচ্ছা, তাহলে এটাকে কেন আমরা পার্শ্বিক বর্ণ বলি? এটা দুই পাশে বাতাস বের হয়ে আসে। কম্পনজাত বর্ণ কোনটাকে বলা হয়? র রকে কেন কম্পনজাত বর্ণ বলা হয়? এটা একটু ওষ্ঠকণ্ঠিত হয় দেখা। এটা হচ্ছে গিয়ে তোমার র উচ্চারণ করলে হচ্ছে গিয়ে যে জিহ্বার অগ্রভাগ অগ্রভাগ কম্পিত হতে থাকে, এর জন্য এটার নাম হচ্ছে কম্পনজাত বর্ণ। বর্ণ। তারণজাত বর্ণ কোনগুলোকে বলে? ঢয় শূন্য ঢ ঢয় শূন্য ঢ। আচ্ছা, এগুলোকে কেন তারণজাত বলে? জানি না ম্যাডাম। তারণজাত মানে হচ্ছে গিয়ে তাড়িত হয়। উচ্চারণ করে দেখো, ঢয় বিন্দু র, ঢয় বিন্দু র, র, এগুলো উচ্চারণ করার সময় যেটা হচ্ছে গিয়ে জিহ্বার নিচের, এই যে নিচেরটা তোমার মূর্ধাতে বাজবে। উচ্চারণ করে দেখো, জিহ্বার নিচের ভাগ, নিচের আচ্ছা ম্যাম, পৃষ্ঠদেশ মূর্ধাতে ম্যাম বাজবে। এটার সঠিক উচ্চারণ কি ঢয় শূন্য র নাকি ঢয় বিন্দু র? এটাকে বলা হয় ডয় বিন্দু র, ধয় বিন্দু র। আচ্ছা, ঢয় বিন্দু র, ঢয় শূন্য, ঢয় শূন্য। উচ্চারণ করে দেখছো যে জিহ্বার নিচের নিচের পৃষ্ঠ মূর্ধাতে বাজে। জি ম্যাম। জি ম্যাম। এটাকে আমরা কি বর্ণ বলি? স্বতন্ত্র বর্ণ। এটার নাম কি? স্বতন্ত্র বর্ণ। খণ্ডত্ব না, এটাকে স্বতন্ত্র বর্ণ বলে না। এটা হচ্ছে গিয়ে তোমার ত এর সংক্ষিপ্ত রূপটা হচ্ছে গিয়ে আমরা খণ্ডত্ব আকারে দেখি, আর এটাকে স্বতন্ত্র বর্ণ বলা হয় না। এটাকে তোমরা স্বতন্ত্র বর্ণ বলতে পারো, কিন্তু এটা স্বতন্ত্র বর্ণ না। নৈর্বৃত্তিকে এভাবে আসে, নিচের কোনটি স্বতন্ত্র বর্ণ নয়, কোনটা হবে? খণ্ডত। খণ্ডত্ব হবে, কারণ এটা স্বতন্ত্র বর্ণ নয়। কেন স্বতন্ত্র বর্ণ নয় বলো? কারণ এটা ত এর সংক্ষেপে লেখা হয়। সংক্ষিপ্ত রূপ। পরাশ্রয়ী বর্ণ কয়টি? জানি না ম্যাম। পরাশ্রয়ী বর্ণ হচ্ছে 3টি। এই 3টাকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। পরের আশ্রয়ে উচ্চারিত হয়, নিজে নিজে থাকলে, ধরো বর্ণ এমনি যদি তোমার বসাও তাহলে এটার কি কোনো উচ্চারণ হবে? না এই জন্য না এটার ম্যাম। নাম হচ্ছে গিয়ে কি?
পরাশ্রয়ী বর্ণ। কার হন পরাশ্রয়ী বর্ণ কতটি? এখানে দিলাম লাইনে তিনটি। তুলুন। 3টি। বাদী আর ভাষায় এর আওয়াজ মধ্যে টাকা বিল এই মাঝে টাকা দাও। চন্দ্রবিন্দু এটার একটা নাম আছে। কোন বর্ণের উপরে যদি এই চন্দ্রবিন্দু বসাও তখন ওই বর্ণটাকে বলা হয় অনুনাসিক বর্ণ। আচ্ছা, তাহলে হ্যালো। এই চন্দ্রবিন্দুকে কি বলা হয়? অনুনাসিক অনুনাসিক হ্যাঁ, বর্ণ। কারণ এই হ্যালো তোমরা। চন্দ্রবিন্দুকে যখনই তুমি কারো উপরে দিবা তার উচ্চারণটা নাক দিয়ে বের হবে। ওকে ম্যাম, একটু 1 মিনিট প্লিজ। এখানে যারা প্রশ্ন করবা না কিন্তু মাইক অন করে রাখছো, এটা কেন আমাকে একটু বলবা? তোমাদের বাসার সাউন্ড আসতেছে ক্লাসের মধ্যে, এন্ড সবার স্লাইড চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে বারবার বারবার এটা নেটে প্রবলেম করতেছে না বাকি সবার? আচ্ছা, মিউট করে রাখো। যাদের বাসায় সাউন্ড হ্যাঁ, হচ্ছে তারা মিউট করে রাখো। মিউট করে রাখো, কজ তুমি তো প্রশ্ন করতেছো না। যখন প্রশ্ন করবা অন করে বলবা, আবার প্রশ্ন করা শেষ মিউট করে ফেলবা, শেষ। জি ম্যাম, শুরু করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের অনুনাসিক বর্ণ। কেন অনুনাসিক বর্ণ? ম্যাম বলেন। অনুনাসিক বর্ণ কারণ হচ্ছে কি এই চন্দ্রবিন্দু কোনো বর্ণের উপরে দিলে তার উচ্চারণটা নাক দিয়ে বের হয়। উচ্চারণ করতে গেলে নাকের সাহায্য লাগে, এজন্য এটার নাম হয়েছে অনুনাসিক বর্ণ। তাহলে বর্ণের মধ্যে মোটামুটি আমাদের সকল বর্ণ দেখানো শেষ হয়েছে। বর্ণের মধ্যে কারো কোনো সমস্যা আছে কোনো বর্ণ নিয়ে? না ম্যাম। না ম্যাম। না বেড়া। তাহলে বাংলা বর্ণমালায় বর্ণ কতটি বলছিলাম? 50টি। 50টি বর্ণ আছে মোট। তার মধ্যে স্বরবর্ণ কতটি? 11টি। ব্যঞ্জন বর্ণ? 39টি। 39টি। স্বরবর্ণের পূর্ণমাত্রার বর্ণ কতটি? 6টি। 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 অর্ধমাত্রা? একটি। মাত্রাহীন? 4টি। 4টি। ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রার সংখ্যা কতটি জানো? জি ম্যাম না ভুলে ম্যাম। গেছি। ভুলে গেছি ম্যাম। পূর্ণমাত্রার বর্ণ ব্যঞ্জন বর্ণ হচ্ছে 26টি, অর্ধমাত্রার 7টি, মাত্রাহীন 4টি। 6টি। 6টি ম্যাম। 6টি। তাহলে এখানে মোট বর্ণ হচ্ছে আমাদের কতটি? 50টি। 50টি। পূর্ণমাত্রার বর্ণ? 32টি। অর্ধমাত্রার বর্ণ? 8টি। 8টি। মাত্রাহীন? 10টি। 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 তাহলে এই চারটা তোমরা মনে রাখবা যে পূর্ণমাত্রার 6, 1, 4, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। সিরিয়ালটা এভাবে মনে রাখবে: পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। 6, 1, 4। আর ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে পূর্ণমাত্রা 26, অর্ধমাত্রা 7, মাত্রাহীন 6। তারপর টান দিয়ে যোগ করে দিলে এই সংখ্যাটাকে এভাবে মনে রাখবা: 32, 8, 10। 32 8 যোগ করলে কত হবে? 40। তারপরে 10, মোট হচ্ছে 50। এটা বেশি আসে। এটা কি মনে থাকবে তোমাদের? জি ম্যাম। আচ্ছা, তাহলে মাত্রা গেল। আচ্ছা দেখো, তোমাদের এই ধ্বনিতত্ত্বের মধ্যে আমি ধ্বনি সম্পর্কিত, বর্ণ সম্পর্কিত যা পড়াইছিলাম এর মধ্যে তোমাদের কোথাও কোনো সমস্যা আছে? এই দুইটার মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা একটু 1 মিনিট দেখো তো।
দৈনিক বর্ণ। স্বরধ্বনি আর দ্বিস্বরধ্বনি এটা একটু বলবেন? যৌগিক স্বরধ্বনি কয়টা বলছি? যৌগিক স্বরধ্বনি কয়টা বলছিলাম? দুইটি। স্বরধ্বনি ধ্বনি ও শর্ট 30টি। কারো মনে নাই? 25টি। আর যৌগিক স্বর বর্ণ কয়টা বলছি? 30টি। দুইটি। যৌগিক স্বর বর্ণ দুইটি। দুইটি। ওই ও ও এই যে যৌগিক স্বর বর্ণ যেটা, এটাকে বলা হয় দ্বিস্বর বর্ণ। আচ্ছা আচ্ছা, দ্বিস্বর বর্ণ। মানে দুইটা, দ্বি মানে তো দুই, এই যেখানে জি। দুইটা স্বর, ওই এই জন্য মানে এটার নাম হচ্ছে দ্বিস্বর বর্ণ। বুঝতে পারছো? ম্যাম দ্বিস্বর বর্ণের মধ্যে কি ওই ও থাকবেই? হ্যাঁ, তোমার যদি এখানে লেখা থাকে যে দ্বিস্বর বর্ণ নিচের কোনটি, দুইটাই দিতে পারে অপশনে, মানে একসাথে আর কি কমা দিয়ে, অথবা যে কোনো একটা দিতে পারে। আর এই যে বাকি তিনটা অপশনে অন্য যে কোনো তিনটা বর্ণ থাকবে। জি ম্যাম। আচ্ছা, তাহলে দ্বিস্বর বর্ণ বা এটাকে বলা হয় তোমার আর কি বলা হয়, যে যৌগিক স্বর বর্ণ। তাহলে এটা কি কনফিউশন ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। আচ্ছা, আর কার কোথায় সমস্যা আছে? যে কোনো বানানেও মানে ওই ও এর উচ্চারণটা থাকবে না দ্বিস্বর বর্ণে? হ্যাঁ হ্যাঁ, দ্বিস্বর বর্ণ এটা হচ্ছে দ্বিস্বর বলতে যৌগিক স্বর বর্ণ বলা হয়েছে। দ্বিস্বর, স্বর বলা থাকবে, জি ম্যাম। এই যে স্বরে। আর কার কোথায় সমস্যা আছে? ম্যাম অর্ধ স্বরধ্বনিটা কি না বলছিলেন? অর্ধ স্বরধ্বনি অর্ধস্বর চারটি। মানে এগুলো যখন শব্দের শেষে আসবে, ধ্বনিটা পুরোপুরি উচ্চারিত হবে না, এই জন্য এটা, এই চারটার নাম হয়েছে অর্ধ স্বরধ্বনি। জি ম্যাম। ম্যাম একটা হ্যাঁ, বানান বলে দেখাবেন? এই উচ্চারিত হবে না। রস্য ই ই, গতি, টি। গতি, রস্য ই ই, এটা হচ্ছে কি তোমার পূর্ণ স্বর। আর যখন এই শব্দের শেষে আসতেছে, তখন এর উচ্চারণটা একেবারে সম্পূর্ণ, রস্যই হয় না, গতি। পুরোপুরি উচ্চারিত হচ্ছে না, পুরোপুরি, হয় না। হ্যাঁ, শব্দের শেষে পুরোপুরি উচ্চারিত হবে না, এই জন্যই নাম হচ্ছে অর্ধ। অর্ধ মানে আধা আর কি। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে ম্যাম একটা প্রশ্ন, লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? দেখো, এখানে লটা তো আমাদের ব্যঞ্জন বর্ণ, আর এখানে আছে কার ধ্বনি, আর এখানে স্বরধ্বনি। ধরো এখানে আসবে যে লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি, তাহলে এটা কি স্বরধ্বনি? না। না তাহলে ম্যাম। স্বরধ্বনি কোনটা হবে? দুটো হবে না? জি জি ম্যাম। ম্যাম। অনেক সময় বর্ণের নিচে একটা ছোট র্যাপের মতো থাকে, এখন আমরা ওটাকে কি বলবো? এখানে এই কর আর এই করের মধ্যে পার্থক্য হ্যাঁ, আছে। নিচে একটা এই র্যাপ কর থাকে। বলতে বোঝায় এই, এটাকে হসন্ত চিহ্ন বলা আর কি। হসন্ত সরি চিহ্ন এখানে মানে হচ্ছে কি কর, মানে এই র বলতে অধ্বনিটা, কিন্তু জি ম্যাম। এই করের নিচে হসন্ত চিহ্ন মানে হচ্ছে এই অটার উচ্চারণ হবে না। মানে কর এটা হবে।
হ্যাঁ, এটাকে উচ্চারণ করব ক র, মানে অ ধ্বনিটা আসবে, আর এটা হবে কর। কর। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আর ম্যাম পূর্ণ স্বরধ্বনি আর অর্ধ স্বরধ্বনি মিলেই তো দ্বিস্বরধ্বনিটা হয়। নিঃস্বর হচ্ছে গিয়ে দুইটা স্বর আর কি, ওই যে এ, যেমন ও এর মধ্যে যেটা থাকবে এ থাকবে আর ই থাকবে, আবার আচ্ছা ও আচ্ছা। এর মধ্যে ও থাকবে, রস্বউ থাকবে। এই যে দুইটা স্বর থাকে তো এই জন্য দ্বিস্বর বলা হয়। একটা সংজ্ঞার মধ্যে দেখেছিলাম পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে স্বরধ্বনি হয়। তোমার পূর্ণ প্রশ্নটা বুঝি। পূর্ণ স্বরধ্বনি ও হুম, অর্ধস্বরী ধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়। এটা পূর্ণ কি স্বর, কিছুক্ষণ আগে বললাম না এটা অর্ধ স্বরধ্বনি? জি অর্ধ স্বরধ্বনি কয়টা, চারটা না? জি ম্যাম। এখানে প্রশ্নটা এরকম হতে পারে যে দুটি অর্ধ স্বরধ্বনি মিলে একটি দ্বিস্বর ধ্বনি হয়। জি ম্যাম, বুঝতে পারছি। আর এগুলো তো তোমার শব্দের শেষে বসাইলে অর্ধস্বর হবে আর কি। জি ম্যাম, এটা নিয়ে একটু কনফিউজ ছিল, এখন ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন না থাকলে, যদি আমাদের এই লেকচারটা অনেক বড় ছিল, সময়ের কারণে এটা এখানেই শেষ করতে হচ্ছে। জি ম্যাম। নেক্সট কোনো লেকচারে হচ্ছে গিয়ে বাকিটা সুযোগ থাকলে দেখাই দিব আর কি। জি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ম্যাডাম। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সবার আসসালাম। কাছে ক্লাস কেমন লাগছে? অনেক ভালো লাগছে।